আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়েছে সারা দেশ থেকে আগত রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনের কারণে প্রবেশ পথ বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এনবিআর কার্যালয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানালেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয়। এছাড়া এনবিআরের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। এনবিআর কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আরাফাত, কমপ্লিট শাটডাউন কর্মসূচি তো চলছে, আন্দোলনকারীরা কি বলছেন? পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে আজকের কর্মসূচি কমপ্লিট শাটডাউন এবং একই সাথে রোড মার্চ টু এনবিআর, সেটি সকাল থেকে কিন্তু কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে আহ্বান জানানো হলেও কর্মসূচি প্রত্যাহার তারা কিন্তু সেটি মানছেন না এবং একই সাথে এনবিআর থেকেও কিন্তু তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের এক দফা দাবি এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা করে স্ব কর্মস্থলে যোগদানের কথা বলা হলেও তারা সেটি উপেক্ষা করে বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এক দফা দাবি এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং এটি প্রত্যাহার না করলে তারা কোনো ধরনের আলোচনায় বসবেন না বলে তারা জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান নেওয়ার ফলে কেউ ভেতরে এনবিআর প্রবেশ করতে পারছে না এবং বের হতে পারছে না, যার ফলে কার্যত এনবিআর এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে। এবং সকাল থেকে আমরা এখানে দেখতে পেয়েছি সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং পুলিশের বিপুল সংখ্যক কিন্তু সদস্যকে এখানে মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বৈরী আবহাওয়া, বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি অর্থাৎ এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অনড় অবস্থান সেটি থেকে তারা নড়বেন না এবং তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি আমাদেরকে যেমনটি জানিয়েছেন কিছুক্ষণ পর তারা একটি প্রেস ব্রিফিং করবেন এবং প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে তারা আমাদেরকে জানাবেন তারা পরবর্তীতে কী সিদ্ধান্ত নিচ্ছেন। তবে এখন পর্যন্ত তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে এবং কমপ্লিট যে শাটডাউন সেই শাটডাউনের ফলে কিন্তু কাস্টমস, ভ্যাট এবং যে রপ্তানি কার্যক্রম, আমদানি কার্যক্রম এগুলোতে কিন্তু এক প্রকার স্থবিরতা তৈরি হয়েছে। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা সেটি চলমান রয়েছে এবং আজকে রোড মার্চ টু এনবিআর যে কর্মসূচি সেটির ফলে কিন্তু সারা দেশের এনবিআরের বিভিন্ন দপ্তর থেকে যে সকল কর্মকর্তারা এখানে যোগদান দিয়েছেন তার ফলে কিন্তু আঞ্চলিক যে কর অঞ্চল সেগুলোর কিন্তু কার্যক্রম একদম স্থবির হয়ে পড়ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এনবিআরের সামনে থেকে যে আন্দোলনরত যারা কর্মকর্তা কর্মচারীদের সর্বশেষ আপডেট। দর্শক, জানছিলাম এনবিআরে আন্দোলনের খবর। এনবিআরে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে উল্লেখ করে তাদের এই আন্দোলন থেকে দ্রুত সরিয়ে আনার উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের বর্তমান অচলাবস্থার প্রেক্ষিতে রাজধানীর এক হোটেলে যৌথ সংবাদ সম্মেলন করে বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ, ডিসিসিআই সহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন আলাপ আলোচনার মধ্যে এনবিআর সংস্কার হতে হবে, তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনো সমাধান নয়। শ্রমিক আন্দোলনের মতো আন্দোলন করে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত করতে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা পারেন কিনা সেই প্রশ্নও তোলা হয় সংবাদ সম্মেলনে। এনবিআরের আন্দোলনে ব্যবসায়ী সমাজের ইন্ধন আছে, অর্থ উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদ জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন এনবিআরের আন্দোলন শুধু অর্থনীতির ক্ষতি নয়, বিদেশিদের কাছে ইমেজ সংকট তৈরি করছে।
নতুন শুরুর আশা জাগানো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির নানা দিক উঠে এসেছে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল। কয়েক সপ্তাহের ওই টালমাটাল সময়ে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে আরও অনেকে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 11 মাস পর দেখা যাচ্ছে কাজটা বেশ কঠিন। রাজনৈতিক মিছিল সমাবেশ এখনও চলছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সহায়তা কাটছাট ও পণ্যে শুল্ক বসানো বাংলাদেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ব্যবসায়ী খাতকে গোষ্ঠী ও রাজনীতির বাইরে নিয়ে আসবে বিএনপি। দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নতুন বাংলাদেশে আগে রাজনীতি চলবে না। বাংলাদেশের মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী বান্ধব দল হিসেবে বিএনপি দেশের বাণিজ্য খাতকে প্রসারিত করবে। ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না, এটা আমাদের সিদ্ধান্ত, পলিটিক্যাল স্টেটমেন্ট না। ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না। তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে। এই দূষণরা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে, সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে। আনুপাতিক হারে নির্বাচন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীতে মহাসমাবেশ করছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে উদ্যানের দক্ষিণ প্রান্তে ঢাকা ও বিভিন্ন জেলার নেতাকর্মীরা হাত পাখা হাতে জড়ো হয়। দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। সমমনা অন্যান্য ইসলামী দলগুলোর নেতাদের এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, সমাবেশ তো চলছে, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আফসানা, সমাবেশ চলছে এবং লোকারণ্য হয়ে গেছে, যেটি আজকে এখন প্রচণ্ড পরিমাণ রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এই কারণে এখানে যারা হাত পাখা নিয়ে এসেছেন তাদের দলীয় প্রতীক, তারা সেটি তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত প্রচণ্ড রোদের কারণে তারা অনেকে অসুস্থ হয়ে গেছেন। যেখানে পাশে একটি মেডিকেল ক্যাম্প আছে, সেখানে যেতে দেখেছি আমি। আর সমাবেশের কথা যেটি বলি, তাদের মূলত দাবি হচ্ছে যে আনুপাতিক হারে নির্বাচনের পরে তারা যে আসন বন্টন, সেই বিষয়টি চাচ্ছেন। একই সাথে এই যে নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সংস্কার, তার সাথে হচ্ছে গণহত্যা যেটি হয়েছে জুলাই আগস্টে, তার বিচার এবং সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে তারা আগামী রোডম্যাপ, তাদের এই যে নেতাকর্মী রয়েছেন, হাজার হাজার যে নেতাকর্মী রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন। বিশেষ করে বরিশালে তাদের একটি শক্ত ঘাঁটি আছে। সেই বরিশালের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, বরিশাল বিভাগের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, সেখান থেকে তারা এসেছেন। আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটি শুরু হয়েছে। তবে এখানে কেন্দ্রীয় নেতাদের একাংশ এখানে অবস্থান করছেন। তবে তাদের যে প্রধান নেতা পীর সাহেব চরমনায়, যিনি মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি এখনও এখানে এসে পৌঁছেননি। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে তাদের কেন্দ্রীয় নেতাদেরকে, এবং তারাও এখানে অবস্থান করবেন বলে আমাদেরকে অনেকটা জানিয়েছেন। তবে তাদের যে চাহিদা, তাদের যে
আকাঙ্ক্ষা, তারা এর আগে কিন্তু কোনো ধরনের আসন বাংলাদেশের জাতীয় নির্বাচনে কিন্তু পাননি। এবার তারা সেই টার্গেট নিয়ে কিন্তু নেমেছেন। তারা বলছেন যে আগামী নির্বাচনে আনুপাতিক হারে যদি ভোট হয় সেক্ষেত্রে তারা কিন্তু বেশ কয়েকটি আসন তারা জয়লাভ করতে পারবেন, এবং এই বিষয়টি তাদের নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের কাছে এই ধরনের বার্তা দেওয়ার জন্য তারা এই সমাবেশের আয়োজন করেছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা জানছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশের খবর। সরকার জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে জামাত বলেছে জুলাই মাসের মধ্যেই এই সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশাবাদ তাদের। সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এসে কথা জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় গণ অভ্যুত্থান উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত নানা দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ আবু সাঈদ স্মরণে 16 জুলাই রংপুরে দোয়া ও আলোচনা সভা, 19 জুলাই ঘোষিত 7 দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, 5 আগস্ট গণমিছিল, 6 থেকে 8 আগস্ট সাংবাদিক ও সূচিদ্বন্দ্বের সাথে আলোচনা সভা। এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, মেধা, শ্রম, চিন্তা, দেশে বিদেশে নারী, পুরুষ, শিশু, সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে। আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে, আরো সংগঠিত করবে। দেশের অধিকাংশ জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদদের সবসময় স্মরণ ও শ্রদ্ধা করতে হবে বলেও জানান রিজভী। ফ্যাসিবাদ মুক্ত যে নতুন বাংলাদেশের জন্য তরুণ তরুণী সহ শত শত মানুষ জীবন দিয়েছে, যে কোনো উপায়ে তা বাস্তবায়ন করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে উল্লেখ করে সরকারকে অর্থনীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান রিজভী। গণ অভ্যুত্থান, শোক ও অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনে পালন করা হয়েছে মহিয়সী নারী বেগম রওশন আরা পারুলের 54তম মৃত্যুবার্ষিক। 1970 সালের 26 জুন তিনি ইন্তেকাল করেন। মানবতাবাদী সমাজসেবী এই মহিয়সী নারী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের রানীগাঁও গ্রামে শায়িত হন। বেগম রওশন আরা পারুল শামসুল হক মাস্টারের বড় মেয়ে এবং মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফার স্ত্রী। তিনি এনটিভির পরিচালক মাহবুবা সুলতানার মা। তার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল এবং এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন খান, এনটিভির হেড অব ফিন্যান্স গোলাম রওশন ইয়াজদানি, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রনি সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উনি অনেক মৃত্যুর পরে উনি অনেক আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। উনি খুব ভালো মহিলা ছিলেন, অমায়িক মহিলা ছিলেন। যেরকম বাপ তার মতনই ছিল তার কন্যা। কাজেই আমিও এবং আপনাদের সহ ওনার আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করলাম। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের শিল্প বাণিজ্য বিশ্বমানে উন্নতি করতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবনির্মিত BSTI ভবনের উদ্বোধন করেন 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আক্তার। উপদেষ্টা বলেন, BSTI ভোক্তা অধিকার সংরক্ষণের পাশাপাশি শিল্প বাণিজ্যকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করে। এ কারণে BSTI এর আধুনিকায়নে কাজ করছে সরকার, যার ফলে দেশের আমদানি রপ্তানির প্রধান স্থাপনা চট্টগ্রাম বন্দর সাশ্রয়ী ও গতিশীল হবে বলে আশা করেন তিনি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।